বিএনপি এই সময়টা আসলে কেমন দিন পার করছে, বিএনপির নেতাকর্মীরা কিরকম দিন পার করছে, আপনার কাছে যদি একটু জিজ্ঞেস করি। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক, আপনার সাথে আজকে প্রথম আপনার শোতে আমি, তো আবার ধন্যবাদ। আমি মনে করি যে বিএনপি, হ্যাঁ, একটা তো টানাপোড়েন তো আছেই, যে বাংলাদেশে যেভাবে রাজনীতিটা চলার কথা ছিল ঠিক সেভাবে চলছে না। আপনি দেখবেন যে তরুণদের দলগুলির মধ্যে যদি ঐক্য হয় এটা ইতিবাচক, এবং তাদেরকে সঠিক লাইনে দেখার জন্য এই ঐক্যটা বা জোটও যদি হয় তাহলে এটা অনেক ক্ষেত্রে সহযোগিতা করবে। সেই ক্ষেত্রে বিএনপি অনেকটা মনে করবে যে বিএনপির দায়িত্ব অনেকটা কমবে। যেমন ধরুন যে নারী কমিশনকে একেবারে অশ্লীল ভাষায় যেভাবে আক্রমণ করা হলো, যে আমাদের ধর্মীয় সংগঠনগুলির জোটের মধ্যে, সেখানে এনসিপি নেতারা উপস্থিত ছিলেন, তারা একটি কথাও বলেন নাই। আমি মনে করি এই যে কথা বলতে না পারাটা বা ওইখানে উপস্থিত হতে যাওয়াটা, এটা হচ্ছে অভিজ্ঞতার অভাবের কারণে হচ্ছে। আবার নারী মৈত্রী যাত্রায় যখন একজন মেয়ে যখন দেখবেন যে আমরা সবাই বেশ্যা বুঝে নিব হিস্সা, এই প্লেকার্ডটার সাথে সাথে তাদের তাসনুপা জামিন হাঁটছেন, এটাও অনভিজ্ঞতার কারণ আমি মনে করি। যদি এনসিপি নিজেকে দাবি করে আমি একটা মধ্যপন্থী সংগঠন, যেমন বিএনপি দুটার একটাতেও যায়নি। আমরা নারী, যেমন নারী কমিশনকে যেভাবে একেবারেই অশ্লীল জঘন্য ভাষায় আক্রমণের মধ্যে সে গিয়ে উপস্থিত হয় নাই ভাবা নেওয়ার জন্য, আবার একেবারে উগ্র নারী মৈত্রীর নামে আমরা সবাই ব্যবসা বুঝে নেব হিসা, এইটার সাথেও সে গিয়ে উপস্থিত হয়নি। এটা হচ্ছে অভিজ্ঞতা। আমি মনে করি যে এটা কোনো বাহাদুরির কিছু না, এটা অভিজ্ঞতার কারণ, যে আমি মধ্যপন্থী দল, আমি দুটার একটাতে যাব না। আমি আমার নিজস্ব নারী নীতির আছে, আমার নারী নীতির প্রতি, আমার নিজস্ব নারী নীতির প্রতি আমার সমর্থন আছে। সেই নারী নীতিটা কিভাবে হবে, বা যে না, সে তো লয়ের ছাত্র, তো সেইখানে আপনার নারী ও শিশু নির্যাতন আইন 2000 এবং 2003 সংশোধনী 2003, এখানে বিএনপির একটা প্রতিফলন, দৃষ্টিভঙ্গির প্রতিফলন আপনি পাবেন। তো আমি মনে করি যে তরুণদের রাজনীতির যদি জোট হয়, যারা আরেকটু অভিজ্ঞ রাজনীতিতে, তো তাদের সাথে জোট হলে, যে এই যে হঠাৎ করে এই দিকে ডান দিকে চলে যাওয়া, হঠাৎ করে একেবারে এক্সট্রিম বামে চলে যাওয়া, এটা কম হলে, এবং আমি আপনাকে বলি, আমি আন্তরিকভাবে, যে তরুণদের রাজনৈতিক দল বিকশিত হোক, তরুণদের রাজনৈতিক দল এগিয়ে যাক। কারণ এখান থেকে একটা আওয়ামী লীগকে আপনি কি বলবেন, আওয়ামী লীগ একটা গণতন্ত্রের নামে একটা চরম উগ্রপন্থার রাজনীতি দেখিয়েছে। এই উগ্রপন্থার রাজনীতির মধ্যে বিএনপি একটা মধ্যপন্থী রাজনীতি করতে চাইলে, তো আরেকটা মধ্যপন্থী রাজনীতির তো উত্থান লাগবে, আমার অপোজিশন তো লাগবে, বা আচ্ছা আমি তার অপোজিশনে আমি থাকলাম। ঠিক আছে, আপনারা মানে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আপনারা মধ্যপন্থী একটি দলকেই আপনি চাইছেন, কিন্তু মধ্যপন্থী দল হিসেবে বিএনপি আসলে কতটুকু 5 আগস্ট পরবর্তী সময়ে কতটুকু সফলভাবে রাজনীতি করতে পারছে, সেই প্রশ্নটা যদি যাই, আমি সেজন্যই আপনাকে জিজ্ঞেস করেছিলাম পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি আসলে কেমন দিন পার করছে। এই প্রশ্নটার মধ্যে দিয়ে আমি জানতে চেয়েছিলাম, এই যে আমরা নতুন নতুন অনেক কৌশল দেখছি, অনেকের সফলতা দেখছি, আবার ব্যর্থতা দেখছি, সেই জায়গায় বিএনপি রিয়ালাইজেশন কি, বিএনপি কিভাবে চিন্তা করছে সামনে এগোনোর। দেখুন যাচ্ছেন, যে কোনো বিপ্লবোত্তর পরিস্থিতি, যে কোনো গণ অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে একটা উত্থাপমুখী পরিস্থিতি যায়, মানুষের মধ্যে একটা অসহিষ্ণুতা, ধৈর্যের একটু কম, ধৈর্য, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়, একটা বিশৃঙ্খলা, ছোটোখাটো বিশৃঙ্খল পরিস্থিতি যায়, এটা সারা পৃথিবীতেই এটা স্বীকার করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে, আমি আপনাকে বলি, আমরা গত নভেম্বর মাস থেকে, আমার পার্টি যখন বলে নাই তখন থেকেই আমি কিন্তু খুব চিৎকার করে বলছিলাম যে মবটা থামান, এই মবটা কারোর জন্যই না, ভালো না। আমার অনেক শুভানুধ্যায়ী বলেছেন যে তুমি মব নিয়ে এত চিল্লাচ্ছ কেন, তোমাদের কারো উপর তো আর মব হবে না। আমার শুভানুধ্যায়ী, ধরুন আমার পার্টি করেন, আমার শুভানুধ্যায়ী আছে অনেকে, তুমি মব নিয়ে এত, তো মব নিয়ে, যেমন সে ধরুন বিএনপি অনেক পরে সচেতন, অনেক পরে বক্তব্যটা আসছে মব নিয়ে, সরকার মব নিয়ে
সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন মব একটা হচ্ছে মব একটা প্রেশার গ্রুপ। তো এখন আজকে গিয়ে দাঁড়ালো কি মবের কারণে আপনি সুদান, উগান্ডা, ইরিত্রিয়া ওদের লাইনে আপনি দাঁড়িয়ে গেলেন। আপনি এখানে বলেছেন যে নারী প্রসঙ্গটা এসেছে এবং আপনি খুব কট্টর দুটো একটি গালি এবং সেটার প্রতি উত্তরে আরেকটি গালির কথা আপনি উল্লেখ করেছেন, কিন্তু আমার মনে পড়ে আপনি একটি অনুষ্ঠানে এনসিপির নারীদের নিয়ে খুব বাজে একটি মন্তব্য করেছিলেন। আমি কি জিজ্ঞেস করতে পারি যে আপনি একটি ঘটনার জন্য টোটাল একটি দলের নারী নেত্রীদের নিয়ে এরকম বাজে মন্তব্য ঠিক কেন করেছেন? আমি আপনার একবার পুরো ঘটনাটা আমার কাছে মুখস্থ আছে এবং আপনি জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাকে বলি, উনি 7 মিনিট 59 সেকেন্ড পুরো ভিডিওটাই আমার কাছে আছে। 59 সেকেন্ড একেবারেই বাধাহীনভাবে বলেছেন এবং তিনি যখন বললেন 8 মিনিট কয়েক সেকেন্ড পরে উপস্থাপকজন আমার কাছে দিলেন, আমার তৃতীয় বাক্য থেকেই আমি যখন বললাম যে একজন মানুষ যে একটা ফরম্যাট দরখাস্তে স্বাক্ষর করেছিলেন, তারপরে তিনি এটা যখন পাবলিক করেছে গভর্নমেন্ট প্রতিহিংসার বসে, তখন তিনি এটা প্রত্যাহার করেছেন। তো আপনি তো এখন স্পিকার, আমাদের বেসিক্যালি স্পিকার, আপনি আমাদের কন্ট্রোল করছেন, নিয়ন্ত্রণ করছেন, আমরা কতটুকু সময় বলবো। আপনি করছেন, আপনি যখন বলবেন আমাকে থেমে যাও, আমি থেমে যাব। আমি এটা মেনেই তো আসছি আপনার কাছে। তো এখন আমি যখন বললাম যে তাহলে তিনি সুবিধাটা গ্রহণ করলেন কিভাবে, তো তিনি তখন উত্তরটা দিচ্ছেন, আমি এর উত্তর বলবো। আমি বলছি আপনি আপনার সময় উত্তরটা বলবেন। তিনি বলছেন এসব করে আমাকে, এই যে আপনি শটা দেখতে পারেন, আবার এসব করে থামানো যাবে না, আমাকে থামানো যাবে না। তাকে উপস্থাপক বলছেন, আমি বলছি থামানো যাচ্ছে না। দেন আমি বলছি আমরা স্লোগান দিয়ে আসা মানুষ, আমি কিন্তু এর চেয়ে জুড়ে কথা বলতে পারি। আমাদের একসাথে সময় হ্যান্ড মাইক ছিল না, আমাদের খালি গলায় স্লোগানটা দিতে হতো। তো সেইখানে যে বক্তব্যটা আসলো, সেই বক্তব্যটা এইভাবে হয়েছে। তো এখন বাকি যেটা হয়েছে যে এইটুকুনি, যে উনাকে থামানো যাচ্ছে না এবং সবাই বলছে মানে এক পর্যায়ে ক্ষোভের বশে বলে ফেলেছিলেন ব্যাপারটা এরকম। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম এখানে, সেটা হচ্ছে আমি ওনার সাথে একটু বিনয়ের সাথে দ্বিমত করতে চাই। মানে আমি নিজে ওই টকশোটা শুনেছি এবং আমার কাছে এটা খুবই পেইনফুল এক্সপিরিয়েন্স ছিল, যেহেতু উনি আমাদের হুমায়রা আপু, উনি আমাদের একজন নারী নেত্রী, উনি আজকেও একটা টকশোতে গিয়েছেন যমুনা টেলিভিশনে, হয়তো দেখবেন। তো ওনার সাথে ওখানে ভাই সর্বশেষ যে কথাটা বলেছেন, আমার কাছে এখন ভিডিও প্রুফও আছে, কিন্তু উনি যদি চাই আমি এটা ওপেন, আপনারা যদি চান এটা আমি ওপেন করতে পারি। আমি শুনতে চাই না, আপনি বলেন। উনি কিন্তু এই শব্দটা ইউজ করেছেন, মানে আমি তো শব্দটা এখানে মুখে বলতে চাচ্ছি না, এই শব্দটা উনি উচ্চারণ করতে চাই না। উনি শব্দটা ব্যবহার করেছেন ওই নারী নেত্রীকে কেন্দ্র করে, এবং এটাও বলেছেন যে হ্যাঁ প্রয়োজনে আবার মারবে। মানে আমাদের নারী নেত্রী বলেছেন যে রুমিন ফারহানা আপার ওই ইস্যুটাকে কেন্দ্র করে আমাদের উপর আজকে হামলা হয়েছে, তো তখন উনি আবার বলছে প্রয়োজনে আবার মারবে। না, এই কথাটা কিন্তু উনি বলেছেন, এটা কিন্তু এখনো আছে। আমি বলছি এটা তো উনি বলতে পারেন যে একজন নারী অ্যাডভোকেটকে, আইনজীবীকে যদি কেউ মারতে আসে, উনি বলছে মেরে এখানে আসছে আবার কথা বলতে। তো আমি বলছি যে একজন নারী আইনজীবীকে যদি কেউ মারতে যায়, ওকে আবার মারবে। এবং আমি বলছি কোন নারী আইনজীবীকে যদি কেউ মারতে যায়, কোন পুরুষ, আমি যে দলেরই হোক, আমি তাকে অন্তত ঠেকাবো। আপনার যে ল্যাঙ্গুয়েজ ছিল সেখানে আবার এরকম ছিল না। এনসিপির মেয়েরা ড্যাশ ড্যাশ করে বেড়ায়, এই কথাটি আপনি বলেছিলেন বলে কি ভিডিও আমরা দেখতে পাই আর কি। এটা কি আপনি রাগে বা ক্ষোভে বলে ফেলেছিলেন কিনা? ওটা বলার কারণ কি? ওটা বলতে হবে কেন? এটা বলেছেন আপনি, এইটা হলো যে এনসিপি 10 জনের একটা দল, তার নারী সহকর্মীরা তাদের কাছে নিরাপদ না। মূল বিষয় আমরা 80-র দশকে শেষের দিকে আমাদের প্রচুর সহকর্মী ছিল, আমাদের নারী সহকর্মী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের কোনো ব্যক্তির নামে কোনোদিন কোনো নারী সহকর্মী কোনো, ঠিক আছে, কারো বিরুদ্ধে যদি জেসিন আপা আমি যদি বলি, কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উত্থাপিত হয়, আমরা পার্টির জায়গা থেকে ব্যবস্থা নিচ্ছি এবং সেটা আপনারা দেখেছেন। কিন্তু এটার মানে এই না যে কেউ আমাদের কোনো একজন নারী নেত্রীকে ওপেন কোনো একটা মিডিয়া প্ল্যাটফর্মে বলবে যে ড্যাশ ড্যাশ করে তো আমরা এখানে আসি নাই। এটা তো খুবই নেতিবাচক, হ্যারাসিং একটা মন্তব্য। সো আমি আমার জায়গা থেকে এটা আমি প্রতিবাদ জানাই রাখলাম, এবং আমি মনে করি যে আপনিও নিশ্চয়ই এই ভিডিওটা দেখেছেন।
এবং আমি একটু ভেরি কনফ্লিক্টিং, আমিও আপনার মতো ভেরি কনফিউজড হয়ে যাচ্ছি, কারণ আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, এখানে ভিডিওটাও আছে, কিন্তু যেহেতু আপনি অনুমতি দিচ্ছেন না সেহেতু আমি এটা প্লে করতে পারছি না। না ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমরা প্রশ্ন করেছি মোশাররফ হোসেন ঠাকুরকে, এবং তিনি আমার যেটা মনে হচ্ছে যে পরিস্থিতির কারণে হয়তো কিছু শব্দ আপনি উচ্চারণ করেছিলেন। যদি তাই হয় তবুও আমাদের প্রশ্নটা থাকবে যে আপনারা যখন নারীদের অধিকারের কথা বলেন, নারীদের সম্মান করার কথা বলেন, নারীদের মর্যাদা, ন্যায্য মর্যাদা, ন্যায্য পাওনা দেওয়ার কথা বলেন, তখন নারীদেরকে নিয়ে যদি আপনারা কটূক্তি করেন, সে হোক না একটা আপনার প্রতিপক্ষ দলের বা অন্য ছোট দলের নেত্রী, তাদেরকে নিয়ে যখন আপনারা এরকম মন্তব্য করেন, তখন তো সকল নারীরা আসলে আহত হয়, এবং সেটা নিশ্চয়ই কোনো বড় দলের নেতাদের কাছ থেকে কাম্য না। এটাই মানে আমার বক্তব্য। আপনি যদি কিছু এই প্রসঙ্গে বলতে চান, আমি ছোট করে বলবেন। এই প্রসঙ্গে বক্তব্যটা হচ্ছে যে নারী সম্পর্কে যে ইন্ডিয়ান, সে তো লয়ের ছাত্র, ইয়াতে নারী সে অধিকার সম্পর্কে ইন্ডিয়ান হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়টা হচ্ছে, কোনো নারী যদি লজ্জা শরমের মাথা খেয়ে বলেন শুধু তার বিরুদ্ধে তিনি তার সম্পর্কে এই করেছেন, এটা সত্য ধরে নিতে হবে। না না, তো আমি আপনাকে বলছি যে এনসিপি তার সহকর্মীর যে ল্যাঙ্গুয়েজ ইয়াটা ঘুরে বেরিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা আমি উচ্চারণ করতে পারতেছি না, তো আমি উচ্চারণ করতে পারতেছি না, এইটার সম্বন্ধে এই অ্যাকশন হচ্ছে শুধুমাত্র কি বলে শোকজ, এবং এরপরে উড্র। আমি তাকে ফাঁসিতে ঝুলাই দিব তাহলে? না, শোকজ উড্র, শোকজ আমি কি ফাঁসিতে ঝুলাই দিব? শোকজ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়। একটা লোক সে 3 মাস পার্টি থেকে অব্যাহতিপ্রাপ্ত, তাকে আমি ফাঁসিতে ঝুলাই দিব এখন, তাহলে বিচার হবে? আমি এনসিপির নেতা নেত্রীদের সাথে এমন আপনার এই হাউস সহ প্রায় 30-র উপরে শো করেছে, এবং এনসিপির আমি দেখলাম এখন তো ফোন স্ক্রল করে দেখলাম প্রায় 8-9 জন নারী নেত্রীর সাথেও টকশো করেছে এনসিপির, কারোর সাথেই এমন হয়নি, বুঝছেন? তো সেইখানে আমি বলবো যে এই বিষয়টাকে অন্যান্য যারা আমাদের দর্শক শ্রোতা আছেন, যে বাংলা টিভির যে ঘটনাটা, এটা একটু ভিন্নভাবে দেখা উচিত। এবং তার সাথে আমার এর আগেও 4টা শো হচ্ছে, এবং গ্লোবাল টিভিতে তিনি ওইখানকার উপস্থাপককে যে পরিমাণ নাস্তানাবুদ করেছেন, এবং 10 মিনিট একটা কি বলে আমাদের মাহফুজ আলমের যে ফেসবুক স্ট্যাটাস পুরো 10 মিনিটে পড়তে তিনি বাধ্য করেছিলেন, এবং বলছেন না পড়লে এটা আপনার অপসাংবাদিকতা, যার সাংবাদিকতার বয়স 40 ইয়ার্স, তো তিনি পড়তে বাধ্য হয়েছেন। তো সেখানে যাই হোক, আমি আপনাকে বলি যে তারপরে আমি বলবো আই শুড সে সরি, যে ওই দিন ওইটা না হওয়াটাই উচিত ছিল, আর বরঞ্চ সে করুক, আমি না করাটা উচিত ছিল।